Accent British Learning Center, your pathway to the future. Assalamu alaikum. Hello viewers, welcome to my IELTS tutorial. কথা মতো আমি আবারও ফিরে আসলাম IELTS এর টিউটোরিয়াল নিয়ে। তো আজকে আমরা যে টপিকের উপর আলোচনা করব, আমাদের টপিকের নাম হচ্ছে IELTS মাল্টিপল চয়েস। ওয়েল, সো আমি আগেই বলেছিলাম যে এটা আমাদের ধারাবাহিক প্রক্রিয়া। দ্যাট মিনস IELTS এর পুরো কোর্সের উপর ফোকাস করে আমাদের ভিডিও তৈরি করা হচ্ছে। সো যারা আপনারা আগের টিউটোরিয়ালগুলো দেখেননি, প্লিজ ওগুলো দেখে নেবেন, তাতে আপনার উপকৃত হওয়ার সম্ভাবনা থাকে বেশি। ওয়েল, আমি এর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছে আমাদের টিউটোরিয়ালে। তার আগে একটু জিনিস জানিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের নাম অ্যাকসেন্ট BLC। আমরা অবস্থান করছি উত্তরায় এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে। যদি আপনি কোনো কারণে ফিল করেন আমাদের সাথে কমিউনিকেট করতে, ওয়েল, ফিল ফ্রি টু কমিউনিকেট টু আস। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই দ্য ওয়ে, আমি মুভ করছি। প্রথমত আমি আজকের ভিডিওর মাধ্যমে কী আলোচনা করবো সেগুলো আপনাদেরকে জানতে দিচ্ছি। তো আজকে আমাদের টপিক হচ্ছে হোয়াট ইজ দ্য IELTS মাল্টিপল চয়েস, অর্থাৎ IELTS মাল্টিপল চয়েসটা কী অ্যাকচুয়ালি। বলে আমরা হয়তো অনেক মাল্টিপল চয়েস করেছি আমাদের জীবনে, ইউনিভার্সিটি, কলেজ অথবা স্কুলে। তো IELTS এর মাল্টিপল চয়েসটা কেমন হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তারপর আমরা আলোচনা করব নেচার অফ দ্য IELTS মাল্টিপল চয়েস। সো IELTS মাল্টিপল চয়েসের নেচার কেমন, তার ধরন প্রকৃতি কেমন, তা নিয়ে আমরা আলোচনা করব। তারপর প্রবলেম উইথ দ্য IELTS মাল্টিপল চয়েস। সো IELTS মাল্টিপল চয়েসের মধ্যে প্রবলেমটা কী আছে, নিশ্চয়ই এখানে কিছু প্রবলেম আছে অবশ্যই, তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো নেক্সট আমাদের আলোচনার বিষয় হচ্ছে টিপস ফর দ্য IELTS মাল্টিপল চয়েস। সো IELTS মাল্টিপল চয়েস অ্যাজ ইট ইজ দ্য প্রবলেম অ্যাকচুয়ালি, তা সলভ করার জন্য আমাদের কোন ধরনের টিপসগুলো কাজে লাগাতে হবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট হচ্ছে টেকনিক্স ফর দ্য IELTS মাল্টিপল চয়েস, কোন ধরনের টেকনিক দিয়ে আমরা প্রবলেমগুলোকে সলিউশন করবো সেটা নিয়ে আমরা আলোচনা করব। ফাইনালি এক্সাম্পলস, আমাদের একটা এক্সাম্পল থাকবে পুরো বিষয়টাকে ফোকাস করার জন্য। নেক্সট, সো প্রথম আমাদের আলোচনার বিষয় হচ্ছে হোয়াট ইজ দ্য IELTS মাল্টিপল চয়েস। সো IELTS মাল্টিপল চয়েস নিয়ে যদি কথা বলি, এখানে কতগুলো বিষয় আছে, এই তিনটা বিষয় আমাদের সাথে প্রাসঙ্গিক। ইনফ্যাক্ট IELTS মাল্টিপল চয়েস, ওয়েল, আমরা মাল্টিপল চয়েস বলতে আমরা জানি যে সেখানে কতগুলো চয়েস থাকবে। দ্যাট মিনস একটা কোয়েশ্চেন থাকবে, তার কোয়েশ্চেনে এগেনস্টে 4টা অ্যান্সার দেওয়া থাকবে। তো IELTS মাল্টিপল চয়েসের মধ্যে আপনি 4টা পেতে পারেন, দ্যাটস ইভেন ট্রু। সো IELTS মাল্টিপল চয়েসের মধ্যে 3টা প্রকৃতি আছে। প্রথম প্রকৃতি হচ্ছে যে একটা কোয়েশ্চেনের সাথে 4টা অ্যান্সার, সেখান থেকে একটা আপনাকে চুজ করতে হবে। আরেকটা প্রকৃতি হচ্ছে যে একটা কোয়েশ্চেনের সাথে 5টা অ্যান্সার, সেখান থেকে 2টা আপনাকে চুজ করতে হবে। এবং আরেকটা প্রকৃতি হচ্ছে একটা কোয়েশ্চেনের সাথে 6টা অ্যান্সার, সেখান থেকে আপনাকে 3টা চুজ করতে হবে। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য ফিচার অফ দ্য IELTS মাল্টিপল চয়েস। সো এর এসেসগুলো আপনার থাকতে হবে এবং সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। Next, I'm going to talk about the nature of the IELTS multiple choice. The nature ta kemon actually. So if I talk about the IELTS multiple choice, first I need to say question follow order of the text. So this one is very much important in terms of the IELTS. Like question যখন নাকি text order follow করে, then it's very much easier actually. কারণ হচ্ছে যে টেক্সট ফলো করার মানেই হচ্ছে যে আপনি প্রথমে একটা উত্তর পেয়ে গেছেন, ধরেন 1 নম্বরটা আপনি পেয়ে গেছেন, বাকি উত্তরগুলো আপনি নিচের দিকে পাবেন। অথবা 1 থেকে 5 পর্যন্ত কোয়েশ্চেন দেওয়া আছে, আপনি 3 নম্বরটা পেয়েছেন, তাহলে 1 এবং 2 এর জন্য উপরে যেতে হবে, 4 এবং 5 এর জন্য নিচে যেতে হবে। যার জন্য যদি অর্ডার মেনটেন করে ইন টার্মস অফ দ্য IELTS এনি কোয়েশ্চেন, দেন ইজ গোনা বি ইজিয়ার ইন ফ্যাক্ট। সো এখানে অর্ডার মেনটেন করছে, সো ইজ কমফোর্টেবল। Later I'm going to talk about the question are paraphrased and synonyms are used. So, well, it's very common actually in terms of the IELTS. কোয়েশ্চেনগুলোকে প্যারাফ্রেজ করা হবে, অর্থাৎ টেক্সট থেকে তারা কোয়েশ্চেন তৈরি করবে, কিন্তু টেক্সটের মধ্যে যেভাবে তারা বর্ণনা করেছে ঠিক ওইভাবে বর্ণনা না করে যে কোয়েশ্চেনটা তারা তৈরি করবে সেটাকে নিজের মতো করে নতুন আঙ্গিকে নতুন ভাষায় লেখা হবে। এবং টেক্সট থেকে শব্দর পরিবর্তিত শব্দ বলতে সমর্থিত শব্দ, যেগুলোকে আমরা সিনোনিমস বলে থাকি, সেগুলো ব্যবহার করা হবে। Later on, multiple choice question have 3 or 4 answers. So, well, আপনার মাল্টিপল চয়েসগুলোতে 3টা 4টা সিম্পলি 4টা কোয়েশ্চেন থাকে, যেটা আমি আগেই বলেছিলাম। ইনফ্যাক্ট 4টা 5টা 6টা এরকম কোয়েশ্চেন থাকে, বাট কিছু ক্ষেত্রে আবার 3টাও থাকতে পারে। তো এখানে 3টা অথবা 4টা যে অ্যান্সারগুলো দেওয়া থাকবে সেগুলোর এক একটা ধরন এক এক রকম। তো একটা আপনি পাবেন যেটাকে বলা হচ্ছে যে irrelevant answer that is not stated in the text. সো এই যে প্রশ্নটা তৈরি করা হবে তার এগেনস্টে এমন একটা অ্যান্সার দেওয়া থাকবে। সো এটা এমন একটা অ্যান্সার যার ব্যাপারে কিছুই বলা হয়নি টেক্সটে, সো এরকম একটা অ্যান্সার আপনি পাবেন। নেক্সট হচ্ছে অ্যান্সার দ্যাট গিভস কমপ্লিটলি অপোজিট ইনফরমেশন। সো আরেকটা অ্যান্সার পাবেন এমন কোশ্চেনের মধ্যে যা চাওয়া হয়েছে উত্তরটা হচ্ছে পুরোপুরি তার উল্টা, অর্থাৎ অপোজিট অ্যান্সার দেওয়া থাকবে। সো এটা হচ্ছে আরেকটা ধরন ইন টার্মস অফ দ্য অ্যান্সার। তারপর হচ্ছে answer that gives information that figure in the text but not what you are asked about. অর্থ বোঝাচ্ছে যে প্রশ্নটা করা হয়েছে সেই সম্পর্কিত কিছু তথ্য আপনি পাবেন,
তার কাছাকাছিও হতে পারে বাট এক্স্যাক্টলি তা না। অর্থাৎ কিছু ক্ষেত্রে আপনার মনে হতে পারে এটা হচ্ছে আপনাকে অনেকে ডিস্ট্র্যাক্ট করার জন্য, এটা একটা টেকনিক, ইনফ্যাক্ট এটা একটা ট্রিক্স, যেন যারা কি এক্সামিনার যারা টেস্ট নিচ্ছে তাদেরকে ডিস্ট্র্যাক্ট করার জন্য তারা হয়তো অনেক ক্ষেত্রে ওখানে ভুল করে বসবে। সো কাছাকাছিও অর্থ দেওয়া থাকবে বাট এক্স্যাক্টলি অ্যান্সারটা ওই প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে না। অ্যান্ড দ্য ফাইনাল ওয়ান কারেক্ট অ্যান্সার। সো অবশ্যই একটা কারেক্ট অ্যান্সার থাকবে এবং সেটাও আপনি পাবেন। তার মানে এই 4 প্রকৃতির উত্তর দেওয়া থাকবে একটা কোশ্চেনের এগেনস্টে। তো আবার অন্যরকম হতে পারে যখন আপনার 5টা কোশ্চেন 6টা কোশ্চেন, তখন ব্যাপারগুলো একটু অন্যরকম হয়ে দাঁড়াবে। ওয়েল, আপনি 3 ধরনের তো পাবেনই, 4 ধরনের তো পাবেনই। যেহেতু 5 ধরনের কোশ্চেন মানে হচ্ছে তাহলে 2টা কারেক্ট থাকবে, 6 ধরনের কোশ্চেন মানে হচ্ছে 3টা কারেক্ট থাকবে, আর বাকি 3টা হচ্ছে হজবরল, দ্যাট মিনস যেটা প্রাসঙ্গিক না। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য ফিচার অফ দ্য মাল্টিপল চয়েস ইন টার্মস অফ IELTS. Later on I'm going to talk about the problem with the IELTS multiple choice. এখানে প্রবলেমটা কি? প্রথম প্রবলেম হচ্ছে যে reading the text before the question. Well, most of the cases স্টুডেন্ট যে কাজটা করে সেটা হচ্ছে তারা কোশ্চেন পড়ার আগে রিডিংটা পড়ে নেয়। ওকে, তার মনে করেছি আমরা রিডিং টেক্সটটা পড়ে নেব, তাতে আমাদের সেন্সটা ডেভেলপ হবে এবং সেই ডেভেলপড সেন্স নিয়ে আমরা প্রশ্নগুলো উত্তর দিয়ে ফেলতে হবে, উত্তর দিয়ে ফেলতে পারবো এবং আমাদেরকে টেক্সটে যাওয়ার প্রয়োজন পড়বে না তখন। ইটস এ রং টেকনিক অ্যাকচুয়ালি। সো আপনাকে কোশ্চেনে যেতে হবে, নিশ্চয়ই আপনি টেক্সট প্রথমে যাবেন না। তারপর হচ্ছে being tricked by the examiner with distractor. So well, that's very common actually. So simply ব্যাপারটা এই না যে আপনাকে খুব সহজ সরল পথে প্রশ্নের উত্তর খুঁজে নেওয়ার একটা পথ তারা দিয়ে দেবে, নট রিয়েলি। অনেক ক্ষেত্রে তারা আপনাকে ট্রিকড করবে, আপনাকে প্রলোভিত করবে, আপনাকে টেম্পটেড করবে, লিউড করবে। তার অর্থ হলো যেন আপনি প্রলোভিত হয়ে ভুল পথে যান, অর্থাৎ ভুল একটা অ্যান্সার খুঁজে নেন। সো তারা ডিস্ট্র্যাক্টর ইউজ করবে, যে ডিস্ট্র্যাক্টরগুলো আপনাকে অনেক ক্ষেত্রে সেন্স দেবে, ও এটাই উত্তর হতে পারে, নট রিয়েলি, দ্যাটস নট দ্য অ্যান্সার। সো আপনাকে কেয়ারফুল থাকতে হবে। Let alone not reading the whole sentence. সো আপনি যদি হোল সেন্টেন্স না পড়েন দ্যাট ইজ গোনা বি প্রবলেম। হোল সেন্টেন্স বলতে এখানে কী বোঝানো হচ্ছে? হোল সেন্টেন্স বলতে এখানে বোঝানো হচ্ছে যে কোশ্চেনটা করা হবে সেই কোশ্চেনটা ভালো করে পড়া, এবং দ্বিতীয়ত যে অ্যান্সারটা দেওয়া আছে সেই অ্যান্সারটা ভালো করে পড়া। অনেক ক্ষেত্রে আমরা অনেক তাড়া বোধ করি, হ্যাঁ সময় অনেক কম, ইনফ্যাক্ট সেক্ষেত্রে খুব কিছু পড়েই আমরা একটা সেন্স নেওয়ার চেষ্টা করি যে ও এটা দিয়ে এটা বোঝানো হচ্ছে। তো না, সেক্ষেত্রে আপনার সেন্সটা সঠিকভাবে ডেভেলপ হবে না। সো আমাদের কোশ্চেন অথবা অ্যান্সার যাই হোক না কেন পুরোপুরি পড়তে হবে, পুরো সেন্টেন্সটাকেই পড়তে হবে। Then not reading the text carefully. Well, আপনার টেক্সট যেটা দেওয়া থাকবে, যে আর্টিকেলটা দেওয়া থাকবে সেটা আপনাকে কেয়ারফুলি পড়তে হবে। কেয়ারফুলি পড়ার মানে এই না যে আপনি নোভেল অথবা সকালবেলা নিউজ পেপারের মতো পাশে চা নিয়ে আরামে এসে পড়ছেন, নট রিয়েলি। কেয়ারফুলি পড়া মানে এই বোঝায় না। কেয়ারফুলি পড়া বলতে এই জিনিসটা বোঝানো হচ্ছে আপনি স্কিমিং করবেন। স্কিমিং করাটাও মানে হচ্ছে যে টোটাল সেন্স দিয়ে, টোটাল অ্যাটেনশন দিয়ে আপনাকে স্কিম করতে হবে। তো সেখান থেকে পিক করার চেষ্টা করতে হবে হোয়াট উইল বি দ্য অ্যান্সার। সো you have to be careful. Let on taking answer from the question straightforward. So আমরা যে কাজটা করি একটু স্মার্ট সাজার চেষ্টা করি, লাইক হচ্ছে মাল্টিপল চয়েসের জন্য কোশ্চেনগুলো তো দেয়াই থাকে। আমরা টেক্সটটা অলরেডি পড়ে নিয়েছি, যখন আমরা খুব স্মার্ট ফিল করতে থাকি নিজেকে, টেক্সটটা আগে পড়ে নিয়ে মাল্টিপল চয়েসের জন্য যে কোশ্চেনটা দেওয়া থাকবে তার এগেনস্টে যে অ্যান্সারগুলো থাকবে সেই কোশ্চেনের এগেনস্টে অ্যান্সারগুলো পড়ে একটা সেন্স নেওয়ার চেষ্টা করি এবং সেখান থেকে উত্তরটাকে আমরা পিক করার চেষ্টা করি। দ্যাটস এ রং প্র্যাকটিস অ্যাকচুয়ালি, নট রিয়েলি। সো আপনি শুধু কোশ্চেনের পর অ্যান্সার পড়ে আপনি অ্যান্সার করবেন না। ওকে, আপনাকে আবার টেক্সটে যেতে হবে, টেক্সট থেকে সেন্স নিয়ে কোনটা যথার্থ উত্তর সেই যথার্থ উত্তরটাকে আপনাকে খুঁজে নিতে হবে। Well, now I'm going to talk about the tips for the IELTS multiple choice. So, what would be the tips in terms of the IELTS multiple choice? Okay, the first one, skim and scan text for the key words and their synonyms. So, আপনাকে টেক্সট দেওয়া হচ্ছে, তার মানে হচ্ছে আপনাকে স্কিম করতে হবে। আইএলস রিডিং এর জন্য স্কিম, স্ক্যান এই শব্দগুলো খুব বেশি প্রাসঙ্গিক, খুব বেশি রেলিভেন্ট, এগুলো বারবার বলা হচ্ছে। তার অর্থ হলো এই যে আপনি যখন টেক্সটটা পড়ছেন আপনাকে স্কিম করতে হবে। স্কিম মানে হচ্ছে হালকা করে পড়ে যাওয়া। হালকা করে পড়ে যাওয়ার মানে এই না যেন আপনি আবার সেন্স নেওয়ার চেষ্টা করছেন, হালকা করে পড়ছেন বাট আপনি সেন্স নেওয়ার চেষ্টা করছেন। আর স্ক্যান বলতে বোঝানো হয় আপনি যখন স্কিম করছেন ওখান থেকে একটা সেন্স যখন পেয়ে যাবেন, ওই এরিয়াটাকে কর্ডন করে ওইটাকে আরেকটু স্ট্রংলি স্ট্রেংথ দিয়ে পড়া, একটু ফোকাস করে পড়া। কারণ আপনি হয়তো অনেক ক্ষেত্রে মাইন্ড করেছেন এই এলাকাতে উত্তরটা থাকতে পারে, সেটা হচ্ছে স্ক্যান। স্ক্যানটা একটু স্ট্রং ওয়েতে পড়া। সো আপনাকে স্কিম এবং স্ক্যান করতে হবে ইন টার্মস অফ দ্য আইএলস রিডিং। Later on, cross out the answer which are obviously wrong. Okay, যখন আপনি মাল্টিপল চয়েসে যাবেন, যে কোশ্চেনটা দেওয়া আছে তার এগেনস্টে যে উত্তরগুলো দেওয়া থাকবে সেই উত্তরগুলোর মধ্যে যেটা আপনার কাছে রং মনে হবে, যেটার কোনো প্রাসঙ্গিকতাই নেই, ওয়েল জাস্ট ক্রস ইট। তার অর্থ হলো যেটা নিয়ে আপনার কোনো হেডেক থাকবে না। সো এবার আপনাকে ক্রস আউট করতে হবে, ক্রস আউট করে এগুলোকে ডাস্টবিনে ফেলে দিতে হবে। Later on, the order of the question can help you. Well, that's what I said you already. So যেহেতু মাল্টিপল চয়েস একটা অর্ডার মেনটেন করছে, টেক্সটের মধ্যে অর্ডার মেনটেন করছে, সো আপনি 1 নম্বর প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছেন। তার অর্থ হলো যে
বাকিগুলো তো আপনি পেয়ে যাবেন সেইটার কনটেক্সটে। অর্থাৎ আপনি একটা কোথাও ট্র্যাক করতে পেরেছেন, তাহলে আগেরটার উত্তর কোথায় পাওয়া যাবে, তার উপরে পাওয়া যাবে, তার পরেরটার উত্তর কোথায় পাওয়া যাবে, ওই 3 নম্বর, অর্থাৎ আপনি যেটাকে ট্র্যাক করেছেন তারপরে পাওয়া যাবে, থিংস দেয়ার। সো আপনার এই অর্ডার মেইনটেনটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার ইন টার্মস অফ দ্য আইএলস। এটা আপনাকে একটা ভালো সেন্স দেবে এবং এটা আপনাকে লিড করবে ধ্রুব তারার মতো। Let home, don't rely on your own knowledge. Well, অনেক ক্ষেত্রে আমরা নিজস্ব নলেজের উপর ডিপেন্ড করি, যেহেতু এটা আর্টিকেল, দ্যাট মিনস হচ্ছে তথ্য বেসড একটা আর্টিকেল। হতে পারে যে আপনি আপনার জীবনে কোনো কোথাও না কোথাও ওই আর্টিকেল অর্থাৎ ওই বিষয়বস্তু সম্পর্কে একটা সেন্স পেয়েছেন। লাইক আমার ইফ আই টক অ্যাবাউট টাইটানিক, সো যদি মনে করছে কোনো টেক্সটের মধ্যে টাইটানিক এসে গেলো, তার মানে কি টাইটানিকটা আমাদের একটা ভালো সেন্স আছে। অথবা আপনার মঙ্গল গ্রহের কোনো একটা বৈচিত্র্যতা নিয়ে তারা একটা টেক্সট লিখেছে, আই মিন তারা একটা আর্টিকেল লিখেছে। ওয়েল, মঙ্গল গ্রহ সম্পর্কে আমরা মোটামুটি জানি, নানানভাবে জানি, তো আপনার একটা সেন্স আছে, আপনার একটা নলেজ আছে ইন টার্মস অফ দ্যাট। বাট এই নলেজটাকে আইএলটিএসের মধ্যে কাজে লাগানো যাবে না। অর্থাৎ কোনো বিষয়ে আপনার পূর্ব কি জ্ঞান আছে সেটাকে কোনোভাবেই কাজে লাগানো যাবে না, কোনো ধরনের অ্যাজাম্পশন আপনার কাজে লাগবে না। শুধুমাত্র টেক্সটের মধ্যে কী আছে, সেই টেক্সট হচ্ছে আপনার উইটনেস, সেই টেক্সট হচ্ছে আপনার সাক্ষী, সেই টেক্সটের উপর নির্ভর করে আপনাকে উত্তরগুলো খুঁজতে হবে। সো আপনার নলেজের উপর ডিপেন্ড করবেন না, আপনি আগে পরে যা জেনেছেন, ফরগেট অ্যাবাউট দ্যাট। সো দ্যাটস হোয়াট ইউ নিড টু ফলো অন। Okay, now I'm going to talk about the techniques for the IELTS multiple choice. So what would be the techniques in terms of the IELTS multiple choice? That's what I'm going to let you know. So the first one, read the all question first and underline the keywords. Yeah, definitely. যে কোশ্চেনগুলো দেওয়া আছে ডেফিনেটলি সবগুলো আপনাকে পড়তে হবে প্রথমত, এবং এই সেই কোশ্চেনের মধ্যে যে কিওয়ার্ডগুলো থাকবে এগুলোকে অ্যাঙ্করিং ওয়ার্ডও বলা হয় থাকে, কিওয়ার্ড অ্যাঙ্করিং ওয়ার্ড, হোয়াট এভার ইউ সে। সো সেই জিনিসগুলোকে আপনার নিচে দাগ টানতে হবে। দ্যাট মিনস হচ্ছে এটা আপনাকে গাইড করবে, এই শব্দগুলো আপনাকে গাইড করবে, এই শব্দের উপর বেস করে টেক্সট থেকে আপনাকে উত্তরগুলো খুঁজতে হবে, যার জন্য এগুলোকে আন্ডারলাইন করে রাখতে হবে এবং এগুলো মনে রাখার চেষ্টা করতে হবে। Later on, skim and scan the text. That's what I said actually. I don't like to talk about it anymore. Next, identify the answer based on keywords. So thing is there. So আপনি যে কিওয়ার্ডটা নিয়েছেন তার অর্থ হলো যে সেটা আপনাকে লিড করবে একটা রাইট অ্যান্সার খুঁজে নেওয়ার জন্য। সো আপনি যে কিওয়ার্ডটা নিয়েছেন সেটা আপনাকে মেমোরিতে রাখতে হবে এবং সেটার উপর বেসড করেই আপনার টেক্সটটাকে স্কিম এবং স্ক্যান করতে হবে এবং সেটার উপর বেস করে আপনাকে সঠিক উত্তরটা খুঁজে নিতে হবে। তো এই ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, লাইক হচ্ছে ওয়েল গ্রামারের যে প্রাসঙ্গিক কথা আছে সেগুলো ভুলে গেলেও চলবে না। এখানে যেই গ্রামার ব্যবহার করা হয়েছে হতে পারে টেক্সটের মধ্যে অন্য একটা গ্রামার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ যদি কোশ্চেনের মধ্যে প্যাসিভ থাকে ওখানে হয়তো অ্যাক্টিভে লেখা আছে, এমনও হতে পারে। সো ওয়েল, যদি আপনার সেন্সটা ঠিক থাকে এবং যদি আপনি মনে করেন যে মিনিংটা সেম রাখছে, তাহলে এইটাকে আপনার ট্রেক করে নিতে হবে, দ্যাট শুড বি দ্য অ্যান্সার। দেন ট্রাই টু ডিটেক্ট any answer from the text. Okay, so এটা কেন বলা হচ্ছে ট্রাই টু ডিটেক্ট এনি অ্যান্সার ফ্রম দ্য টেক্সট? ইট মিনস আমি বলেছি যেহেতু এটা অর্ডার মেনটেন করছে, যে কোনো একটা অ্যান্সারকে যদি আপনি ডিটেক্ট করতে পারেন এটা আপনাকে গাইড করবে, এটা একটা লাইট হাউস, এটা একটা ধ্রুবতারা। সো বাকিগুলোকে খুঁজে পাওয়ার জন্য এটি আপনাকে হেল্প করবে। দ্যাট মিনস আগেরগুলো আগে পাবেন টেক্সটে এবং পরেগুলো যেখানে আপনি উত্তর পেয়েছেন তারপরে পাবেন, যার জন্য একটাকে ডিটেক্ট করাটা আপনার জন্য ইম্পর্টেন্ট। আর আপনি একটা ডিটেক্ট করতে পারবেন না যদি নাকি সবগুলো প্রশ্ন আপনি না পড়েন। সবগুলো প্রশ্ন আপনাকে পড়ে নিতে হবে এই জন্য যে ওই কিওয়ার্ড দিয়ে কোনো একটা অ্যান্সারকে খুঁজে নেওয়ার জন্য। সো কোনো একটা অ্যান্সারকে খুঁজে নিয়েছেন, এটা হচ্ছে 5টা চোরের মতো আর কি, অর্থাৎ কেউ চুরি করেছে, 5টা চোর চুরি করেছে, তার মধ্যে একজনকে পিক করতে পারলে প্রবাবিলিটি থাকে যে তাকে পিটাইটিটা যেভাবে হোক অন্যগুলোর নাম বের করে নেওয়া যাবে, তাদেরকে পিক করা যাবে, তাদেরকে ধরা যাবে, থিংস দেয়ার, যার জন্য আপনার ইন টার্মস অফ দ্য আইএলটিএস দ্যাটস হোয়াট ইউ নিড টু ডু। Later on, keep going to the next answer. সো আপনি যে স্ট্র্যাটেজিগুলো এখানে ফলো করছেন, টেকনিকগুলো ফলো করছেন, ঠিক এইটা মেনটেন করি বাকিগুলো করে যেতে হবে। Now I'm moving to the example. So এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। এখানে যে উত্তরটা কোয়েশ্চেনটা দেওয়া আছে সেটা হচ্ছে এরকম, হোয়াট ইজ দ্য নেগেটিভ এফেক্ট অফ দ্য রাইস? সো আমি একটা টেক্সট পড়বো অ্যাকচুয়ালি, পরে প্রথমত আমি কোয়েশ্চেনটা পড়ে নিচ্ছি, যেহেতু আইএলটিএসের মধ্যে কোয়েশ্চেনটা পড়ে নিতে হয় আগে, যার জন্য এখানে কোয়েশ্চেনটা আগে দেওয়া হয়েছে। সো এখানে কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য নেগেটিভ এফেক্ট অফ রাইস? সো রাইসের নেগেটিভ এফেক্টটা কি, প্রভাবটা কি সেটা। তো এখানে 4টা উত্তর দেওয়া আছে, 4টার মধ্যে একটা হচ্ছে ইট ইজ রেগুলার পার্ট অফ মোর দেন হাফ অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন ডায়েট। এটা রেগুলার পার্ট অ্যাকচুয়ালি, মানে সারা পৃথিবীতে যত মানুষ আছে তাদের খাবারের একটা অবিচ্ছেদ্য অংশ হচ্ছে রাইস প্যাডিস অ্যামিট মোর মিথেন দেন কোল মাইনিং ইন্ডাস্ট্রি। বলা হচ্ছে রাইস প্যাডিস অ্যাকচুয়ালি মিথেন গ্যাসকে অ্যামিট করছে, অর্থাৎ নির্গমন করছে, এবং সেটা হচ্ছে অনেকটা কোল মাইনিং ইন্ডাস্ট্রি যে রয়েছে পৃথিবীতে তাদের চাইতে বেশি। তারপর বলা হচ্ছে ইস প্ল্যান্টেশন প্রডিউস 70% অফ দ্য ওয়ার্ল্ডস টোটাল মিথেন এমিশন। মানে টোটাল যে রাইস প্ল্যান্টেশনগুলো আছে, রাইসের মানে আমাদের ধান গাছ আছে, সেগুলো সারা পৃথিবীতে 17%-এর মতো অথবা 17%-এর চেয়েও বেশি আপনার মিথেন গ্যাস অ্যামিট করছে, নির্গমন করছে। লাস্ট ওয়ান অ্যাকচুয়ালি, রাইস ইজ জেনেটিকলি মডিফাইড সর্ট
SUSIBA2 হুইচ ইজ হার্মফুল ফর হেলথ। তো এরকম একটা স্টেটমেন্ট দেওয়া আছে, মানে একটা মডিফাইড ভার্সন আছে যেটা নাকি শরীরের জন্য ক্ষতিকর। ইনফ্যাক্ট এই প্রশ্নের জন্য হোয়াট ইজ দ্য নেগেটিভ এফেক্ট অফ দ্য রাইস, সো আমি যদি এখান থেকে সেন্স নেওয়ার চেষ্টা করি যে এইটার জন্য এখানে অ্যান্সার কোনটা হবে, আপনি কি এখানে গেস করতে পারবেন? অনেক ক্ষেত্রে সেটা সম্ভব না। আবার যদি নাকি টেক্সট আপনি অলরেডি পড়ে থাকেন তাহলে হয়তো আপনার কাছে মনে হতে পারে ওকে আমি পেয়ে গেছি, বাট আগে টেক্সট পড়ে কোয়েশ্চেনে এসে যদি আপনি উত্তর দিতে চান সেটা এক্স্যাক্টলি নাও হতে পারে। সো আপনাকে প্রথমত পড়ে নিতে হবে কোয়েশ্চেন, দেন অ্যান্সার, দেন ইউ গো ব্যাক টু দ্য টেক্সট। সো ব্যাপারটা হচ্ছে এমন। তো আমরা কোয়েশ্চেনটা পড়ে নিয়েছি, অ্যান্সারগুলো পড়ে নিয়েছি, এখন আমরা টেক্সটে যাব। সো এখানে একটি টেক্সট দেওয়া আছে সেই রাইসের ব্যাপারে। তো যে টেক্সটটা এখানে দেওয়া আছে সেটা হচ্ছে এরকম, মোর দেন হাফ অফ দ্য গ্লোবাল পপুলেশন রিলাইজ অন রাইস অ্যাজ এ রেগুলার পার্ট অফ দেয়ার ডায়েট। সো ওয়েল, এই যে এখানে স্টেটমেন্টটা দেওয়া আছে সেই স্টেটমেন্টটা মূলত এটাকে সাপোর্ট করছে, মানে এটা আমরা পেয়ে যাচ্ছি। তো বাস্তবতা হলো যে এই স্টেটমেন্টের সাথে এই প্রশ্নের কোনো সম্পর্ক আছে কিনা, এখানে এফেক্ট সম্পর্কে চাচ্ছে, নেগেটিভ এফেক্ট, যে নেগেটিভ এফেক্ট অফ রাইস। সো এটা হচ্ছে আমার কিওয়ার্ড। সো রাইজের খারাপ প্রভাব, তো খারাপ প্রভাবের সাথে এই উত্তরের কোনো সম্পর্ক নাই। সো এটাকে আমরা ইগনোর করছি, সো এটা প্রাসঙ্গিক না, যদি এটা টেক্সটের মধ্যে এক্সিস্ট আছে। লেট অন উই আর মুভিং, বাট রাইস পেডিস হ্যাভ ডাউন সাইড ফর দ্য প্ল্যানেট টু। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে এই ধানের, মানে ধান গাছের আপনার ডাউন সাইড বলতে এটা এখানে কি আমরা এখানে আন্ডারলাইন টেনে দিয়েছি। এটা হচ্ছে আমি যে শব্দগুলো এতক্ষণ বলছিলাম যে আপনার কোয়েশ্চেন এবং টেক্সট সেখানে সিনোনিম ব্যবহার করা হবে, ওখানে দেওয়া আছে নেগেটিভ এফেক্ট। তো এখানে ডাউন সাইড বলতে এখানে নেগেটিভ দিকটাই বোঝানো হয়েছে, তার মানে হচ্ছে নেগেটিভ এফেক্টের সিনোনিম হচ্ছে ডাউন সাইড। তো আমরা রাইস পেয়ে গেছি, ওখানে রাইস শব্দটা ছিল আমাদের কোয়েশ্চেনের মধ্যে, এবং ডাউন সাইড আমরা নেগেটিভ এফেক্টে পেয়ে গেছি। তো তার পরবর্তী স্টেটমেন্টটা কী সেটার উপর আমরা দেখছি। দে প্রডিউস অ্যাজ মাচ এজ 17% অফ দ্য ওয়ার্ল্ড টোটাল মিথেন এমিশন। তার মানে হচ্ছে সারা পৃথিবীর 70%-এর মতো মিথেন এমিশনের জন্য তারা দায়ী। তো আমরা আবারও যদি কোয়েশ্চেনে ফিরে যাই তাহলে এখানে আমরা দেখতে পারবো যে বলা হচ্ছে রাইস পেডিস এমিট মোর মিথেন দেন কোল মাইনিং। সামহাও এটা টেক্সটের মধ্যেও আছে, আমরা একটু পরে অবশ্য পাবো। তো ওয়েল, এটা একজ্যাক্টলি কিছু বলা হয়নি, বাট এটাও সামহাও ট্রু। কিন্তু 3 নম্বরে যেটা আছে, ইস প্ল্যান্টেশন প্রডিউস 70% অফ দ্য ওয়ার্ল্ড টোটাল মিথেন এমিশন, এই স্টেটমেন্টের সাথে ওই স্টেটমেন্টটা পুরোপুরি খাপ খেয়ে যায়। তার মানে হচ্ছে যে এর নেগেটিভ এফেক্টটা কি? নেগেটিভ এফেক্টটা হচ্ছে যে এই রাইস পৃথিবীতে যত মিথেন এমিশন হয় তার জন্য দায়ী, এবং সেই দায়ের পরিমাণ হচ্ছে 70%। সো তাহলে আমরা ডিটেক্ট করে নিতে পারি যে এই কোশ্চেনের জন্য 3 নম্বরটা হচ্ছে রাইট অ্যান্সার। এবং অন্যগুলো যদি আমরা পড়ি, লাইক হচ্ছে দ্যাট ইজ ইভেন মোর দ্যান কোল মাইনিং এমিশন হুইচ মেক্স 10% অফ টোটাল। সো ওয়েল, এটা প্রাসঙ্গিক, এটাও কোশ্চেনের উত্তরের মধ্যে দেওয়া ছিল, কিন্তু আমাদের কোশ্চেন এইটাও একটা সেন্স দেয়, অর্থাৎ মিথেন এমিশন করছে এবং কোল মাইনিং যতটা করছে তার চেয়ে বেশি এমিশন করছে এই রাইস পেডি। কিন্তু এখানে একজ্যাক্টলি যে উত্তরটা আমার দরকার ছিল ঠিক এইটা থেকে আমরা পাচ্ছি না, তার এই স্টেটমেন্ট থেকে আমরা পাচ্ছি, যার জন্য আমাদের বেস্ট পসিবল অ্যান্সার হচ্ছে এই স্টেটমেন্ট। সো যেটা নাকি আমরা 3 নম্বরে পেয়েছি আমাদের কোশ্চেন এগেনস্টে। সো যার জন্য আমরা বলছি যে ঠিক এটা কাছাকাছি থাকলেও এটা প্রপার অ্যান্সার না। এটাও আমাদের টেক্সটের মধ্যে আছে, কিন্তু এটা আমাদের প্রাসঙ্গিক না ইন টার্মস অফ দ্য কোয়েশ্চেন। এবং পরবর্তী সময়ে এই যে SUSB সামহাও যে জিনিসটা আছে এটাও এখানে টেক্সটের মধ্যে আছে, বাট এটাও প্রাসঙ্গিক না ইন টার্মস অফ দ্য কোয়েশ্চেন। সো এগুলোকে আমরা ইগনোর করছি, 3 নম্বরটাকে খুঁজে নিচ্ছি, এবং দ্যাটস দ্য রাইট অ্যান্সার। সো ব্যাপারগুলোকে এইভাবে আপনার ফলো করতে হবে এবং আপনি সাকসেসফুল হবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আমাদের পরবর্তী ভিডিও হচ্ছে ম্যাচিং হেডিংস। সো ম্যাচিং হেডিংসের পর আমাদের পরবর্তী টিউটোরিয়াল, তারপরে চোখ রাখবেন। অ্যান্ড প্লিজ, আপনি যদি উপকৃত হয়ে থাকেন আমার এই ভিডিও থেকে, এই টিউটোরিয়াল থেকে, তাহলে সাবস্ক্রাইব করতে বলবেন না, কারণ সাবস্ক্রিপশন মানে হচ্ছে যে আপনি নেক্সট ভিডিওর জন্য একটা নোটিফিকেশন পেয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।